আমার নাম রেখা। একটা অনাথ বাচ্চা ছেলে আমাদের বাড়িতে ঝাড়পোছের কাজ করত। কিছুদিন থেকে আমি লক্ষ্য করছি যে ছেলেটি যেন ভীষণ ভয় ভয় থাকে। যখনই ওর চোখ আমার স্বামীর দিকে পড়ত, তখনই ওর মুখের রং ফ্যাকাশে হয়ে যেত। একদিন গভীর রাতে আমি জল খাওয়ার জন্য উঠেছিলাম। পাশের ঘর থেকে আসা কান্নার চিৎকারের শব্দ আমাকে ভয় আর আতঙ্কে কাঁপিয়ে তুলল। আমি পা টিপে টিপে অন্ধকার ঘরে গিয়ে আলো জ্বালাতেই যে দৃশ্য চোখের সামনে পড়ল, তাতে রাগে আমার রক্ত টকবক করে ফুটতে শুরু করল। কেননা আমার মা বাবা যখন আমার বিয়ের কথা ভাবছিলেন, তখন প্রতিটি বাবা মায়ের মতোই তাদেরও একটাই চিন্তা ছিল যে তাদের মেয়েরও যেন ভালো ঘরে বিয়ে হয় আর সে যেন চিরদিন সুখে থাকে। আমি শিক্ষিত পরিবারের মেয়ে হলেও পড়াশোনায় আমার তেমন আগ্রহ ছিল না। আমি বাড়িতেই থাকতাম এবং গৃহস্থালির কাজ করতাম। বই পড়া বা বাইরে ঘোরাঘুরির কোনো আগ্রহই ছিল না আমার। আমার আরও ভাই বোন ছিল, তারা সবাই বেশ শিক্ষিত এবং ভালো চিন্তাধারার মানুষ। আমার 2 দাদার বিয়ে হয়ে গিয়েছিল, আর আমি ছিলাম আমাদের 3 বোনের মধ্যে সবচেয়ে বড়। তাই বাবা মা প্রথমে আমার বিয়ে দিতে চেয়েছিলেন এবং আমার জন্য ভালো পাত্র খুঁজতেও শুরু করেছিলেন। অবশেষে তারা আমার উপযুক্ত এক সম্পর্কের খোঁজ পেল। ছেলে শিক্ষিত এবং ভালো চাকরি করত, আর সবচেয়ে বড় কথা হল তার পরিবারের লোকজন জানিয়েছিলেন যে বিয়ের পর দীপক ও তার স্ত্রী আলাদা বাড়িতে থাকবে। এই কথাটা শুনে আমার বাবা মায়ের কোনো আপত্তি ছিল না, কেননা দীপকরা 2 ভাই ছিল এবং দুজনই নিজেদের পরিবার নিয়ে আলাদা থাকত। তাদের বাবা মা বেঁচে ছিলেন না এবং কোনো বোনও ছিল না। বাড়িতে দীপক একাই অবিবাহিত ছিল, তাই তার দাদা বৌদি বিয়ে দিয়ে দিতে চাইছিলেন। আমাকে তাদের পরিবারের সবাই পছন্দ করেছিল এবং আমার বাবা মাও দীপককে পছন্দ করেছিলেন। আর এভাবেই আমাদের সম্পর্ক পাকা হয়ে যায় এবং প্রায় 2 মাস পরে অগ্নিকে সাক্ষী রেখে আমাদের বিয়ে হয়ে যায়। আমি যখন বিদায় হয়ে আমার শ্বশুরবাড়িতে এসেছিলাম, তখন 2-3 দিন আমার জা এবং ননদ আমার সঙ্গেই এই বাড়িতে থেকেছিলেন। কিন্তু তারপরে তারা এমনভাবে আমাদের বাড়ি থেকে চলে গেলেন যেন আমাদের সঙ্গে তাদের আর কোনো সম্পর্কই নেই। যাওয়ার সময় শুধু আমাকে বলেছিলেন, এখন এই বাড়িটা তোমার, আর এই বাড়ির সব দায়িত্ব তোমার। এখন তোমাকেই তোমার সংসার এবং তোমার স্বামীকে সামলে রাখতে হবে। শুরুতে আমি দীপকের সঙ্গে বেশ সুখে ছিলাম, সেও আমার সঙ্গে খুশি থাকত। আমি তার যত্নে কোনো ত্রুটি রাখতাম না, তার পছন্দের খাবার রান্না করতাম, বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতাম, তার সব কাজ সময় মতো করে দিতাম। আমার এই সেবাভাব তার খুব ভালো লাগত। কিন্তু সময় যত পার হতে লাগল, জানি না কেন তার মধ্যে এক অদ্ভুত পরিবর্তন আসতে শুরু করল। সে আমার থেকে হঠাৎ দূরে সরে যেতে লাগল এবং আমাদের ভালোবাসা যেন ধীরে ধীরে ফিকে হতে লাগল। আমি মাঝে মাঝে বাবার বাড়িতে যেতাম। শুরুতে দীপক নিজেই আমাকে নিয়ে যেত, আমার বাড়ির লোকজনের সঙ্গে খুব ভালোভাবে কথা বলতো এবং সময় কাটাত। কিন্তু একসময় এমন এলো যখন সে আমার সঙ্গে আমার বাবার বাড়ি যাওয়া পুরোপুরি বন্ধ করে দিল। সে বলতো, তুমি একাই চলে যাও, কাজ থেকে ফিরে আমি খুব ক্লান্ত হয়ে যাই। আমি তার কথার মানে বুঝতে পারতাম না। এভাবেই আমাদের বিয়ের 1 বছর পূর্ণ হয়ে গেল। আমাদের বিয়ের 1 বছর কেটে গেছে ঠিকই, কিন্তু আমাদের সম্পর্কে আর সেই উষ্ণতা নেই। 1 বছরের সময় আসলে খুবই ছোট একটা সময়, কেননা সম্পর্ক তখনও একদম নতুন থাকে। কিন্তু আমার স্বামী আমার থেকে দূরে সরে যাচ্ছিল, এই ব্যাপারটা আমি শুরু থেকে বুঝিনি, বরং গত 3-4 মাস থেকে বুঝতে পারছি। সে আমার সঙ্গে শারীরিক সম্পর্কেও আগের মতো আগ্রহ দেখাত না। আমার মনে হতে লাগল যেন আমার স্বামী বদলে গেছে। আমি খুব বিষণ্ণ থাকতাম, তাই মন পরিবর্তনের জন্য বারবার বাবার বাড়ি চলে যেতাম। একদিন মা আমাকে বিষণ্ণ দেখে কারণ জিজ্ঞাসা করলে আমি তাকে সব খুলে বললাম যে বিয়ের কিছুদিন পর্যন্ত দীপক একদম স্বাভাবিক ছিল, কিন্তু এখন না জানি কেন সে আমার কাছাকাছি আসতেও ভয় পায়। মা বললেন, মা, হয়তো কোথাও না কোথাও তোরই ভুল হচ্ছে, তুই হয়তো নিজেই তোর স্বামীকে নিজের থেকে দূরে ঠেলে দিচ্ছিস। আমি মায়ের কথা বুঝতে পারলাম না, তাই জিজ্ঞেস করলাম, মা, তুমি আসলে কি বলতে চাইছ? তিনি বললেন, প্রতিটি স্ত্রী চাইলে খুব সহজেই নিজের স্বামীকে নিজের অধীনে রাখতে পারে। তোরও উচিত স্বামীকে সবসময় তোর প্রেমে পাগল করে রাখা। স্বামীর জন্য নিজেকে সুন্দর করে সাজিয়ে তুলবি, যাতে সারাদিনের কাজ শেষে ক্লান্ত হয়ে বাড়ি ফিরে তোর সৌন্দর্য দেখে তার মনটা আনন্দে ভরে ওঠে। তার সঙ্গে ঘরে বসে মিষ্টি মিষ্টি কথা বলবি। মা আরও বললেন, এমন তো নয় যে তুই ঘরের কাজের চাপে নিজের স্বামীর যত্ন নেওয়াটাই ভুলে যাচ্ছিস।
আমি বললাম, না মা, এমন কিছুই না, আমি তো দীপকের যত্নে কোনো ত্রুটি রাখি না। শুরুর দিকে সব ঠিকই ছিল, কিন্তু এখন যেন আমাদের সম্পর্কের মধ্যে একটা অদ্ভুত সংকোচ এসে গেছে। আমি তার জন্য সবসময় সেজেগুজে থাকি, তার পছন্দের জামাকাপড় পরি, এমনকি এখনও আমি তাকে জিজ্ঞাসা করি কোন রঙের ড্রেস পরলে আমাকে ভালো লাগবে, আমার কেমন পায়েল পরা উচিত। কিন্তু সে আমার এই কথাগুলোর কোনো উত্তরই দেয় না। আমি যদি তার সঙ্গে কথা বলতে যাই, সে মুখ ঘুরিয়ে নেয়, ফলে আমি চাইলেও তার সঙ্গে বেশি কথা বলতে পারি না। যাই হোক, মায়ের সাথে কথা বলে আমি ফিরে এলাম এবং মনে মনে ঠিক করে নিলাম যে আজ আমি ওর সঙ্গে এই বিষয়টা নিয়েই কথা বলবো। একজন পুরুষের যেমন অনুভূতি থাকে, একজন নারীরও তেমনি অনুভূতি থাকে। আমি নিজের জায়গা থেকে উঠে স্বামীর একদম কাছাকাছি গিয়ে বসে পড়লাম। আমাকে এতটা কাছে দেখে হঠাৎই সে নিজের জায়গা থেকে উঠে দাঁড়ালো, তারপর তাড়াতাড়ি ঘরের বাইরে চলে গেল। তার এই অদ্ভুত আচরণ না জানি কেন আমাকে এক মুহূর্তের জন্য স্তব্ধ করে দিল। কখনো কখনো আমার মনে হতো হয়তো তার জীবনে অন্য কোনো নারী এসেছে, কিন্তু আবার ভাবতাম যদি সত্যিই অন্য কেউ থাকত তাহলে নিশ্চয়ই কোনো না কোনো প্রমাণ পেতাম যা আমার সন্দেহকে দূর করতে পারত। আমি অনেকক্ষণ সোফায় বসে এই সবই ভাবতে লাগলাম এবং তার ফেরার অপেক্ষা করতে করতে কখন রাত কেটে গেল টেরি পাইনি। আগে যে বাড়িটা আমার নিজের বলে মনে হতো, এখন সেই বাড়িটাই আমার একাকিত্বের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই বাড়িতে আমার দম বন্ধ হয়ে আসছিল। হয়তো এর কারণ এই যে আমি আমার স্বামীর কাছ থেকে আর কোনো সুখ পাচ্ছিলাম না, আর তাই আমি দিন দিন দুর্বল হয়ে পড়ছিলাম। দুর্বলতার কারণে এখন ঘরের কাজও আর ঠিক মতো করতে পারতাম না। একদিন আমি বাজারে গিয়ে দেখি প্রায় ১৩ বছরের এক ভিখারি ছেলে অত্যন্ত দুর্বল আর ছেঁড়া ফাটা কাপড় পরে ভিক্ষা করছে। তাকে দেখে আমার খুব মায়া হলো। কিছুক্ষণ পরে সে রাস্তা পেরিয়ে আমার কাছে চলে এলো আর বলল, দিদি, ভগবানের নামে কিছু দাও। আমি তাড়াতাড়ি আমার পার্স থেকে ৫০ টাকা বের করে তার ভিক্ষার বাটিতে রেখে দিলাম। সে টাকা নিয়ে সাইডে গিয়ে অন্য লোকদের কাছে ভিক্ষা চাইতে লাগল। না জানি কেন বাড়িতে এসেও তার মুখটা বারবার আমার চোখের সামনে ভেসে উঠছিল, আর তার প্রতি আমার মনে গভীর এক সহানুভূতির জন্ম নিল। কয়েকদিন পর আমি আবার একই জায়গায় বাজারে গেলাম। দেখি সেই ছেলেটা আবারও ভিক্ষার বাটি হাতে ভিক্ষা চাইছে। কেউ তাকে টাকা দিচ্ছে, আবার কেউ তাকে ধমক দিয়ে তাড়িয়ে দিচ্ছে। সেদিন সে আমার কাছে আসেনি, বরং আমি নিজেই তার কাছে গিয়ে তার মাথায় হাত রেখে জিজ্ঞাসা করলাম, বাবা, তুমি এই ভিক্ষা চাওয়ার কাজ কেন করছো? তোমার বাবা মা নেই? আমার কথা শুনে তার চোখে জল চলে এলো। সে বলল, দিদি, তাহলে আর কি কাজ করব বলো? আমার বাবা নেই, কিন্তু ছোট ছোট ভাই বোন আছে আর মা আছে। মা প্রায়ই অসুস্থ থাকে। দারিদ্র্য আমাদের এমনভাবে ঘিরে ধরেছে যে বাড়িতে একবেলার খাবার জোটানোও কষ্টকর হয়ে পড়েছে। আমাকে কেউ কোনো কাজ দিতে চায় না, তাই বাধ্য হয়ে আমি ভিক্ষা চাইতে শুরু করেছি। আমারও এই কাজ ভালো লাগে না দিদি। আমি আমার এরিয়ার লোকদের বাড়িতে গিয়ে কাজ চেয়েছিলাম, কিন্তু সবাই আমাকে বকাঝাকা করে ফিরিয়ে দিয়েছে এবং বলেছে, তুই কাজ করার যোগ্য না, তোর ভিক্ষা চাওয়াই ঠিক আছে। তাই নিজের আর পরিবারের পেট চালানোর জন্য আমি ভিক্ষা চাইতে শুরু করি। ভিক্ষা চেয়ে অন্তত এতটুকু টাকা পাই যাতে দিনে একবেলা অন্তত পেট ভরে খেতে পারি। আমি পড়াশোনাও করতে চাই দিদি, কিন্তু পারি না, কারণ পুরো পরিবারের দায়িত্ব আমার ওপর। তার কথা শুনে আমার বুকটা কষ্টে ভরে গেল, তাই আমি তাকে জিজ্ঞাসা করলাম, তোমার নাম কি বাবা? সে বলল, আমার নাম মোহন। আমি তার মাথায় হাত বুলিয়ে বললাম, তুমি কি আমার বাড়িতে কাজ করবে? আমার কথা শুনে তার চোখ চকচক করে উঠল। সে বলল, দিদি, আপনি সত্যি বলছেন? আমি বললাম, হ্যাঁ, সত্যি বলছি। তুমি কাজ করবে আর আমি তোমাকে তোমার মজুরি দেব। আগে সব কাজ নিজেই করতাম, কিন্তু এখন অনেক দিন ধরে শরীরটা ভালো যাচ্ছে না। তুমি যদি আমার সঙ্গে আমার বাড়িতে কাজ করো তাহলে তোমাকে আর ভিক্ষা চাইতে হবে না, আমি তোমাকে বেতন দেব। আমার কথা শুনে সে খুব খুশি হয়ে হঠাৎই আমার পা ছুঁয়ে বলল, ধন্যবাদ দিদি, আমি সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকব। তাকে খুশি দেখে আমারও মন ভরে গেল। পরের দিন সে আমার বাড়িতে কাজে এসে গেল। মাত্র ১৩ বছর বয়সের এই ছেলেটি বাড়ির অনেক কাজ করল, বাসন মাজল, ঝাড়ু দিল, আর আমাকে বাজার থেকে জিনিসপত্র এনে দিল। রাতে যখন আমার স্বামী বাড়ি ফিরল, তখন মোহনকে দেখে সে অবাক হয়ে গেল এবং জিজ্ঞেস করল, রেখা, এটা কে? আমি তাকে মোহন সম্পর্কে সবকিছু খুলে বললাম, কেননা আমি জানতাম মোহন আমাদের বাড়িতে আসায় দীপক কোনো আপত্তি করবে না।
আর ঠিক যেমনটা আমি ভেবেছিলাম তেমনটাই হলো। সে বলল, ভালোই হয়েছে, তোমার শরীরও এখন আগের মতো ঠিক নেই। ঠিক আছে, এর মজুরির টাকা আমি দিয়ে দেব। সেদিন আমার মনে একটুখানি শান্তি এসেছিল, কারণ অনেকদিন পর মোহনকে নিয়ে হলেও দীপক অন্তত আমার সঙ্গে কিছুটা কথা বলেছে। তবে আমি জানতাম না তার মনে কি চলছে। মোহন আমাদের বাড়িতে কাজ করতে করতে প্রায় 1 সপ্তাহ কেটে গেল। এবার পাড়ার মহিলারাও জেনে গেল যে মোহন নামের এক ছেলে আমাদের বাড়িতে কাজ করে। সে খুব পরিশ্রমী আর সৎ, তাই আশেপাশের 2-3টি বাড়ি থেকেও তাকে কাজের প্রস্তাব দেওয়া হলো, যাতে সে আমার বাড়ির কাজ শেষ করে তাদেরও কাজ করে দেয়। বিনিময়ে তারা তাকে টাকা দেবে। আমার এতে কোনো আপত্তি ছিল না, তাই আমি মোহনকে বলেছিলাম, তুমি চাইলে ওদের বাড়িতেও কাজ করতে পারো, এতে তোমারই লাভ হবে। আমি নিজেও মোহনকে যথেষ্ট ভালো বেতন দিতাম, ফলে তার বাড়ির আর্থিক সমস্যা ধীরে ধীরে কমে আসছিল। ফলে সে খুব খুশি ছিল। এখন সে আমার বাড়ির কাজ শেষ করে পাড়ার 2-3টি বাড়িতেও কাজ করতে যেত। সারা দিন এত কাজ করার পরে সে এতটাই ক্লান্ত হয়ে পড়ত যে বাড়ি ফিরে যাওয়ার মতো শক্তি থাকত না। তাই আমি তাকে বলেছিলাম, আমাদের বাড়িতে একটা স্টোর রুম খালি আছে, তুমি চাইলে সেখানে থাকতে পারো। তাকে আমি টাকা দিতাম আর 2 বেলা খাবারও দিতাম। ফলে সে আমার বাড়িতে থেকেই কাজ করতে লাগল। তবে এই সময় আমি লক্ষ্য করলাম যে আমার স্বামী এখন বেশিরভাগ সময় বাড়িতেই কাটাতে শুরু করেছে। রাতে কাজ থেকে ফিরে সে আর বাইরে যেত না। একদিন সে নিজেই মোহনকে বলল, এখন আর তোমার বাড়িতে যাওয়ার দরকার নেই, বেতন পেলে শুধু সেটা দিতে যেও। তার কথা মতো মোহন নিজে সামান্য জিনিসপত্র নিয়ে এসে উঠল। তবে একটা অদ্ভুত ব্যাপার হলো, আমার স্বামী প্রায়ই রাতে বাড়ি ফিরে চুপচাপ অনেকক্ষণ ধরে মোহনের দিকে তাকিয়ে থাকত। 1-2বার আমার মনে সন্দেহও জেগেছিল যে হয়তো আমার স্বামী আগে থেকেই মোহনকে চেনে। আমি একদিন তাকে এই বিষয়ে জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু সে কোনো উত্তর দেয়নি। এখন আমাদের বাড়িতে কাজ করতে করতে প্রায় 1 মাস কেটে গেল। আমার স্বামী এখনও আগের মতোই আমার থেকে দূরত্ব বজায় রেখেছিল। আমি আর এই দূরত্ব সহ্য করতে পারছিলাম না। তাই এক রাতে যখন সে ঘরে বসে মোবাইল দেখছিল, তখন আমি গিয়ে তার পাশে বসলাম। তার হাত নিজের হাতে নিলাম আর তার কাঁধে মাথা রাখলাম। আমার এই আচরণে সে হঠাৎ চমকে উঠে দাঁড়ানো এবং বলল, পাগল হয়ে গেছ নাকি তুমি? কি করছো এটা? আমি বললাম, দীপক, তুমি এমন করছো কেন? আমি তোমার স্ত্রী, কোনো অপরিচিতা নারী নই। তোমার কি মনে আছে শেষবার তুমি আমার কাছে কবে এসেছিলে? এভাবে আর কতদিন চলবে দীপক? আমি তোমার এই দূরত্ব আর সহ্য করতে পারছি না। একই ছাদের নিচে থেকেও আমরা যেন অপরিচিতদের মতো জীবন কাটাচ্ছি। এমনটা কেন করছো তুমি আমার সঙ্গে? আমার প্রশ্নের কোনো উত্তর না দিয়ে শুধু আমার দিকে একদৃষ্টিতে তাকিয়ে রইল, তারপর বাড়ির বাইরে চলে গেলেন। আমি অনেকক্ষণ তার ফেরার অপেক্ষা করলাম এবং মনে মনে ভাবছিলাম, কেন সে আমার সঙ্গে এমন আচরণ করছে। আমি বিছানায় বসে অনেকক্ষণ ধরে এইসবই চিন্তা করতে লাগলাম, কিন্তু সে যখন অনেকক্ষণ পরেও ঘরে ফিরে এলো না, তখন হঠাৎ আমি উঠে বাইরে চলে এলাম। বাইরে এসে দেখি রান্নাঘরের আলো জ্বলছে। আমার মনে হলো সে ফিরে এসে হয়তো কোনো কাজে রান্নাঘরে গিয়েছে। আমি তাড়াতাড়ি সেদিকে এগিয়ে গেলাম, কিন্তু রান্নাঘরের ভেতর থেকে ভেসে আসা এক আওয়াজ আমার পা থামিয়ে দিল। আমি দরজার পাশে দাঁড়িয়ে সেই আওয়াজ শুনতে লাগলাম, কেননা রান্নাঘরে শুধু আমার স্বামী ছিল না, তার সঙ্গে মোহনও ছিল। সে মোহনকে বলছিল, মোহন, আমি তোকে মুখ বন্ধ রাখতে বলেছিলাম, তারপরেও তুই পাশের বাড়ির সুশীলা কাকিমাকে কেন বলেছিস? বেচারা মোহন আতঙ্কিত চোখে আমার স্বামীর দিকে তাকিয়ে ভয়ে কাঁপছিল। আমার স্বামী কিছু বলার আগেই আমি রান্নাঘরে ঢুকে পড়লাম এবং মোহনকে নিজের পিছনে সরিয়ে দিয়ে বললাম, তোমার কি হয়েছে? হঠাৎ কেন তুমি ওর উপর এত রাগ দেখাচ্ছ? ও এমন কি বলেছে সুশীলা কাকিমাকে? আমার এতটুকু বলা মাত্রই আমার স্বামী একেবারে হকচকিয়ে গেল এবং আমার দিকে তাকিয়ে বলল, তুমি তো ভেতরে বসেছিলে, তাহলে এখন বাইরে এলে কেন? আমি কিছু বলার আগেই মোহন কান্না ভেজা গলায় বলল, দিদি, আমি কি আমার ঘরে যেতে পারি? আমি তাকিয়ে দেখলাম সে খুব ভীত মুখে আমার দিকে তাকিয়ে আছে। আমি আস্তে মাথা নেড়ে বললাম, ঠিক আছে, যাও। সে সঙ্গে সঙ্গে দৌড়ে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। আমি চোখ তুলে স্বামীর দিকে তাকালাম। সে আবার প্রচণ্ড রাগে চিৎকার করে উঠে বলল, আমার ব্যাপার থেকে দূরে থাকো। তুমি জানো না এই ছেলে আমাদের ঘরের কথা পাশের বাড়ির মহিলাদের বলে বেড়াচ্ছে? ও কি সেখানে কাজ করতে যায়, নাকি আমাদের বাড়ির খবর দিতে? আমি সঙ্গে সঙ্গে বললাম, কোন খবরের কথা বলছো?
আমাদের স্বামী স্ত্রীর মধ্যে না কোনো ঝগড়া হয়, না কোনো ভালোবাসার কথা হয়, না কোনো তর্ক বিতর্ক হয়। তাহলে এমন কি ব্যাপার আছে যা গিয়ে ও ওদের বলে বেড়ায়? আমরা তো একে অপরের এত ঘনিষ্ঠও নই যে ও আমাদের ব্যক্তিগত সম্পর্কের কথা তাদের বলবে। আমি আর কিছু বলার আগেই আমার স্বামী আমার হাত চেপে ধরল এবং আমাকে কাছে টেনে নিয়ে ঠান্ডা গলায় বলল, ভালো হবে যদি নিজের ব্যাপারগুলো নিজের মধ্যেই রাখো। আমি ওর সঙ্গে যেমন ব্যবহার করি সেটা আমার ব্যাপার। তাছাড়া ওকে এই বাড়িতে এনেছ তুমি, কিন্তু ওর টাকা আমি দিই। এই বাড়ি আমার, আর এখানে আমার নিয়মে চলবে। এই কথা বলেই সে আমাকে ঝাঁকিয়ে সরিয়ে দিল এবং ঘরের দিকে চলে গেল। আজ তার এমন বদলে যাওয়া রূপ দেখে আমি অবাক হয়ে স্থিরভাবে দাঁড়িয়ে রইলাম। যদিও সে আমাকে অনেক মাস ধরে এড়িয়ে চলছিল, কিন্তু গত কিছুদিন ধরে সে যেন আরও বেশি রেগে থাকত। এছাড়াও আমি লক্ষ্য করেছিলাম যে মোহন আমার স্বামীকে ভীষণ ভয় পেত। যেখানে দীপক থাকত, মোহন সেখান থেকে সরে যেত। যদিও আমি কখনো দেখিনি যে দীপক তাকে বকেছে বা কিছু বলেছে। আজকের মতো এমন ঘটনা আগে কখনো ঘটেনি, কিন্তু একটা কথা নিশ্চিত ছিল যে আমার স্বামী আর ওই ছেলেটির মধ্যে এমন কিছু ছিল যার ব্যাপারে আমি সম্পূর্ণ অজানা ছিলাম। তারপর আমার মনে পড়ল, যেদিন মোহন প্রথম আমাদের বাড়িতে এসেছিল সেদিন আমার স্বামী ওর দিকে অনেকক্ষণ তাকিয়েছিল। এছাড়াও কয়েকদিন পরে সে তাকে বলেছিল, যদি তুমি এখানে কাজ করতে চাও তাহলে একটা শর্ত আছে। আমি একটু অবাক হয়ে ভাবছিলাম যে কি শর্ত হতে পারে, কিন্তু আমি কিছু বলার আগেই দীপক বলেছিল, এখানে কাজ করতে হলে ২৪ ঘন্টা এখানেই থাকতে হবে, কারণ রাতের যে কোনো সময় তোমার প্রয়োজন হতে পারে। তাই বলছি, তুমি বাড়ি যেও না। শুধু রবিবারই তোমার ছুটি থাকবে, ওই দিনই তুমি নিজের বাড়ি যেতে পারবে, নিজের লোকজনের সঙ্গে দেখা করতে পারবে। কিন্তু রাতের আগেই তোমাকে আবার ফিরে আসতে হবে। আমি তৎক্ষণাৎ বলে উঠেছিলাম, না না দীপক, মোহনের বাবা তো সবে কয়েকদিন আগেই মারা গেছেন। ওর মা আর ভাই বোনেরা বাড়িতে একা থাকে। আমি আরও কিছু বলতে যাচ্ছিলাম, এর মধ্যেই আমার স্বামী প্রচণ্ড রাগে গর্জে উঠে বলল, তুমি চুপ থাকো, আমি তোমার সঙ্গে না, মোহনের সঙ্গে কথা বলছি। এটা আমার আর মোহনের মধ্যের ব্যাপার। তার এই কথায় আমি একেবারে নিশ্চুপ হয়ে গিয়েছিলাম, কেননা বিয়ের পর এই প্রথমবার সে আমাকে এক অচেনা ছেলের সামনে এমনভাবে অপমান করেছিল। আমি নির্বাক হয়ে দাঁড়িয়ে রইলাম, অথচ মোহন এতে কোনো আপত্তি করল না। সে শান্ত গলায় বলল, দিদি, আমার মা আর ভাই বোনদের এতে কোনো অসুবিধা হবে না। দাদা ঠিকই বলেছেন, আমি এখানেই থেকে যাব। তবে একটা অনুরোধ, রবিবারের রাতে যেন আমাকে বাড়িতে থাকতে দেওয়া হয়, কারণ সপ্তাহে অন্তত একবার আমি ওদের সঙ্গে থাকতে চাই। ওর কথা শুনে দীপক কিছুটা ভেবে বলল, ঠিক আছে, সপ্তাহে এক রাত তুমি নিজের বাড়িতে কাটাতে পারবে। আমি গভীর চিন্তায় ডুবে গেলাম আর মনে মনে ভাবছিলাম, এই জিনিসটার কোনো বিশেষ মানে আছে কি, নাকি আমি অকারণেই এত ভাবছি। শুরুর দিকে মোহন যেমন হাসিখুশিভাবে আমার সঙ্গে গল্প করত, সেটা এখন একেবারেই বন্ধ হয়ে গিয়েছে। এখন মোহন বেশিরভাগ সময় এক অজানা ভয়ে ভীত হয়ে থাকত, কিন্তু এর পেছনে আসল কারণটা কি আমি সেটা জানতাম না। একটু আগেই যে দৃশ্যটা আমি দেখেছি সেটা আমাকে একেবারে অস্থির করে তুলেছিল। তাই কিছুক্ষণ আমি রান্নাঘরেই দাঁড়িয়ে রইলাম, তারপর ধীরে ধীরে নিজের ঘরে ফিরে এলাম। আমার স্বামী তখন ল্যাপটপের সামনে বসে কাজে ব্যস্ত ছিলেন। আমি আস্তে আস্তে হেঁটে তার পাশে গিয়ে বসলাম এবং শান্ত গলায় বললাম, দীপক, তোমার সঙ্গে আমার একটা দরকারি কথা আছে। আমার কথা শেষ হতে না হতেই সে জোরে চিৎকার করে উঠল, তুমি বুঝছো না কেন? আমি তো বলেছি এটা একদম সাধারণ ব্যাপার। বারবার একই কথা বলে আমাকে বিরক্ত করছো কেন? আমি তাড়াতাড়ি বললাম, দীপক, আমি মোহনের ব্যাপারে কিছু বলছি না, আমি আমার কথা বলছি, আর তুমি এমন চিৎকার করছো কেন? আমার কথা শেষ হওয়ার আগেই সে হঠাৎ আমার মুখে এক জোরালো চড় মারল এবং রাগী চোখে তাকিয়ে বলল, তোমার এই বাজে বকবক বন্ধ করো। অনেক দিন ধরে তোমাকে সহ্য করছি, এখন চুপচাপ গিয়ে ঘুমিয়ে পড়ো। আজ আমার স্বামী সব সীমা ছাড়িয়ে গিয়েছিল। তার রাগ আমার প্রতি দিন দিন বাড়ছিল, আর আজ সেটা চর পর্যন্ত গিয়ে পৌঁছালো। সেই চরটা যেন আমাকে ভেতর থেকে কাঁপিয়ে দিল। আমার খুব খারাপ লাগছিল, কিন্তু একটা বিষয় স্পষ্ট, যে সে কোনো কারণে ভীষণ মানসিক টেনশনে আছে। আমি নিঃশব্দে উঠে দাঁড়ালাম এবং বিছানায় গিয়ে শুয়ে পড়লাম, কিন্তু চোখের জল থামছিল না। আমাদের বিয়ে হয়েছে মাত্র ১ বছর, আর এই ১ বছরে এটাই প্রথমবার সে আমার গায়ে হাত তুলল।
বিয়ের সময় বাবা আমাকে জড়িয়ে ধরে বলেছিলেন, যদি কখনো তোর মন না চায় বা যদি সে তোকে কষ্ট দেয় তাহলে ফিরে আসিস, তোর জন্য আমাদের বাড়ির দরজা সবসময় খোলা থাকবে। আমি নিজের সংসার ভাঙতে চাইনি, তাই সবকিছু চুপচাপ সহ্য করছিলাম, কেননা ভেবেছিলাম একদিন না একদিন সব ঠিক হয়ে যাবে। কাঁদতে কাঁদতে কখন ঘুমিয়ে পড়েছিলাম বুঝতেই পারিনি, কিন্তু কিছুক্ষণ পর হঠাৎ এক বিকট চিৎকারে আমার ঘুম ভেঙে গেল। প্রথমে ভেবেছিলাম হয়তো আমি ভুল শুনছি, তাই আবার ঘুরে শুয়ে পড়লাম, কিন্তু কয়েক মুহূর্ত পর আবার ঠিক একই রকম একটা চিৎকার কানে এলো। আমি চোখ খুলে চারপাশে তাকিয়ে দেখি ঘরে আমার স্বামী নেই। সে কোথায় গেছে আমি জানি না। বিছানা থেকে নামতেই আবার সেই একই ভয়ঙ্কর চিৎকার শোনা গেল। একটু মনোযোগ দিতেই আমার মনে হলো এটা তো মোহনের গলা। সে চিৎকার করে বলছে, বাঁচাও বাঁচাও। আমি তাড়াতাড়ি চটি পায়ে ঘর থেকে বেরিয়ে দেখি মোহনের ঘরের লাইট জ্বলছে। আমি অবাক হয়ে গেলাম যে এই সময়ে তার ঘরের আলো কেন জ্বলছে। আমি একটু এগোতেই হঠাৎ তার ঘরের দরজা খুলে গেল, আর সেখান থেকে আমার স্বামী বেরিয়ে এলো। তার মুখ ঘামে ভেজা, চুল এলোমেলো আর জামাকাপড় একেবারে এলোমেলো অবস্থায় ছিল। মুহূর্তের জন্য আমি স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম। সে আমাকে হঠাৎ সামনে দেখে ভীষণভাবে চমকে উঠল। আমি কিছু বলার আগেই সে তাড়াতাড়ি করে আবার ঘরের ভেতর ঢুকে গেল। আমার বুক ধুকধুক করে উঠল। ভয়ানক সব চিন্তা মাথার মধ্যে ঘুরপাক খেতে লাগল, কেননা আমি এমন অনেক ঘটনাই শুনেছি যেখানে মালিকরা তাদের ছোট কাজের ছেলেদের উপর অত্যাচার করেছে এবং তাদের নিজের নোংরা ইচ্ছার শিকার বানিয়েছে। আমার পা যেন সামনে এগোতেই চাইছিল না। কয়েক মুহূর্ত আমি স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম, তারপর সাহস সঞ্চয় করে মোহনের ঘরের দিকে এগোলাম। আমি দরজার হ্যান্ডেল হাত দিয়ে খোলার চেষ্টা করছিলাম, ঠিক তখনই আমার স্বামী বাইরে বেরিয়ে আমার বাহু শক্ত করে ধরে টেনে নিয়ে নিজের ঘরে ঢুকল এবং আমাকে বিছানায় ছুঁড়ে দিয়ে বলল, কিছুক্ষণ আগে আমি তোমাকে মেরেছি, অপমান করেছি, কারণ তোমাকে বলেছিলাম নিজের ব্যাপার নিয়ে থাকো, আমার ব্যাপারে নাক গলাবে না, কিন্তু তোমার কানে তো কোনো কথাই ঢোকে না। আমি মোহনকে বেতন দিই, তাই তার সঙ্গে আমি কি করব সেটা আমার ব্যাপার। তুমি কে যে এর মধ্যে কথা বলতে আসবে? তার কথা শুনে আমি এক ঝটকায় চিৎকার করে বললাম, তুমি পাগল হয়ে গেছো দীপক, তোমার মাথা খারাপ হয়ে গেছে। ঘরে তুমি ওই ছেলেটার সঙ্গে আসলে করছোটা কি? তুমি ওর সঙ্গে কি করছিলে? আমি একের পর এক প্রশ্ন ছুড়ে দিলাম, কিন্তু সে একটা কথারও উত্তর না দিয়ে দরজা বন্ধ করতে করতে ঠান্ডা গলায় বলল, চুপচাপ শুয়ে পড়ো, না হলে আমি এমন রূপ দেখাবো যা তুমি কল্পনাও করতে পারবে না। তার এই কথা শুনে আমি একেবারে স্তব্ধ হয়ে গেলাম এবং নিঃশব্দে নিজের চুল গুছিয়ে বিছানায় শুয়ে পড়লাম। আমার বুকের ভেতর তীব্রভাবে ধুকধুক করছিল। সে আমার পাশে এসে শুয়ে আমার হাত শক্ত করে ধরে রাখল আর বলল, বিছানা থেকে ওঠার চেষ্টা করবে না, চুপচাপ ঘুমিয়ে পড়ো। আমার মন একদম শান্ত হচ্ছিল না। আমি বুঝতে পারছিলাম মোহন এই বাড়িতে নিরাপদ নয়। এই চিন্তাটাই আমাকে পাগল করে তুলছিল। আমি স্বামীর দিকে তাকিয়ে ভাবছিলাম, এ কেমন মানুষ? সে আমার হাত এত জোরে চেপে ধরেছিল যে আমার কবজিতে ব্যথা শুরু হয়ে গিয়েছিল, তাই আমি বারবার অনুরোধ করছিলাম, দয়া করে আমার হাতটা ছেড়ে দাও। পরের সকালে আমি তাড়াতাড়ি করে ঘর থেকে বেরিয়ে দেখি প্রতিদিনের মতোই মোহন সকালের নাশতার প্রস্তুতি নিচ্ছে। আমি কিছু বলতে যাচ্ছিলাম, কিন্তু ওর দিকে চোখ পড়তেই আমি স্থির হয়ে দাঁড়িয়ে গেলাম। ওর ঘাড়ে লালচে দাগ এবং হাতে দাঁতের দাগ স্পষ্ট। এই ছোট্ট ছেলেটার অবস্থা খুবই খারাপ লাগছিল। চোখের নিচে কালচে দাগ আর দুর্বলতা পরিষ্কার বোঝা যাচ্ছিল। সে ঠিকভাবে হাঁটতেও পারছিল না, তারপরেও ওর সেই ছোট্ট শরীর কাজ চালিয়ে যাচ্ছিল। আমি কিছু বলার আগেই সে আমাকে বলল, দিদি, আমি দুধ গরম করে রেখেছি, এখন আমি কি একটু বিশ্রাম নিতে পারি, যদি আপনি অনুমতি দেন? ওর অবস্থা দেখে আমার চোখ জলে ভরে উঠল। ওর কাঁপতে থাকা মুখ দেখে আমার হৃদয় যেন থমকে গেল। আমি হালকা মাথা নাড়ালাম, কেননা মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। সে নিঃশব্দে নিজের ঘরে চলে গেল, কিন্তু এতেই সে আমাকে অনেক কিছু বুঝিয়ে দিল। একটা কথা আমি ভালোভাবে বুঝতে পেরেছিলাম যে এই ছেলেটা এখানে নিরাপদ নয়। আমার চোখে বারবার অশ্রু এসে পড়ছিল আর আমি কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়লাম। আমার স্বামী যে এত নিচু হতে পারে সেটা আমি কখনো ভাবতেও পারিনি। কিছুক্ষণ মাটিতে বসে থাকার পর সাহস সঞ্চয় করে আবার ঘরে ফিরে এলাম। আমার উদ্দেশ্য ছিল মোহনের প্রতি সাহায্যের হাত বাড়ানো,
কিন্তু আমি জানতাম যদি আমি কোনো প্রশ্ন করি তাহলে আমার স্বামী তা অস্বীকার করবে। কিন্তু আমি এটাও জানতাম যদি আমি জিজ্ঞেস না করি তবে মোহনের জন্য আরও বিপদ তৈরি হবে। পরের দিন আমি স্বামীর জন্য নিজের হাতে নাস্তা বানালাম এবং তাকে অফিসে পাঠিয়ে দিয়ে আমি সরাসরি মোহনের ঘরে গেলাম। সেখানে গিয়ে দেখি তার অবস্থা খুবই খারাপ, সে জ্বরে কাঁপছিল। আমি সঙ্গে সঙ্গে ডাক্তারকে ফোন করলাম এবং কিছুক্ষণ পরেই একজন মহিলা ডাক্তার এলেন। তিনি এসে মোহনের পরীক্ষা শুরু করলেন। পরীক্ষা চলাকালীন সময়ে তার মুখের অভিব্যক্তি ধীরে ধীরে পরিবর্তিত হতে লাগল। হঠাৎ তার মুখে প্রচণ্ড রাগের ছাপ ফুটে উঠল এবং তিনি বললেন, এই ছেলেটার সঙ্গে আসলে হচ্ছেটা কি? কে এর সঙ্গে এমন নিষ্ঠুর আচরণ করছে? এটা তো সরাসরি পুলিশি কেস। এই শিশুটিকে নোংরা হিংস্রতার শিকার করা হচ্ছে, আর আপনি ম্যাডাম আমাকে ডেকে সাধারণ অসুস্থতার মতো পরীক্ষা করাচ্ছেন। ডাক্তারের কথা শুনে আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। আমি ভেতর থেকে ভীষণভাবে কেঁপে উঠলাম, কি বলবো বুঝতে পারছিলাম না। লজ্জায় আমি মাথা নিচু করে রইলাম, কিছুই বলতে পারলাম না। কিন্তু ডাক্তার থামলেন না। তিনি আমার দিকে তাকিয়ে রাগী কণ্ঠে বললেন, ম্যাডাম আপনার ইচ্ছেটা কি? আপনি কি এই ছেলেটাকে ন্যায় বিচার পেতে সাহায্য করবেন নাকি চুপচাপ সব চলতে দেবেন? বলুন, কে এর সঙ্গে এই নোংরামি করছে? তার প্রশ্নে আমি একেবারে স্তব্ধ হয়ে গেলাম। অবশেষে বাধ্য হয়ে তাকে সবকিছু খুলে বললাম। আমার কথা শুনে তিনি হতবাক হয়ে 2 হাত কানে দিলেন, যেন বিশ্বাসই করতে পারছিলেন না। তারপর বললেন, আপনার স্বামী একেবারে জঘন্য মানুষ। এমন নিষ্পাপ শিশুটির ওপরও তার দয়া হল না। আপনার ওকে শাস্তি পেতে আর এই ছেলেটাকে ন্যায় বিচার পেতে সাহায্য করা উচিত। দেখুন, যদি এইভাবে চলতে থাকে তাহলে আপনার স্বামীর হাতে এই ছেলেটা একদিন মারা যাবে। তার কথা শুনে আমি তাড়াতাড়ি বললাম, না না ডাক্তার, এমন কথা বলবেন না। আমি ওকে অবশ্যই ন্যায় বিচার পেতে সাহায্য করব, কেননা আমি অপরাধীকে রক্ষা করার মতো মানুষ নই। শুধু আমার স্বামীকে হাতে নাতে ধরতে হবে, কারণ কোনো প্রমাণ ছাড়া সে কিছুই স্বীকার করবে না। আমার কথা শুনে ডাক্তার আমাকে কিছু পরামর্শ দিলেন, তারপর মোহনের চিকিৎসা করে চলে গেলেন। আমি তখনও মোহনের পাশে বসেছিলাম। ওর দিকে তাকিয়ে আমার বুক ভেঙে যাচ্ছিল। মনে হচ্ছিল যদি জানতাম এমন দিন দেখতে হবে তবে এর আগে আমি মরে গেলাম না কেন। যদি জানতাম বাড়িতে আনার কারণে এই শিশুটির জীবন এভাবে নষ্ট হয়ে যাবে তাহলে আমি কখনোই ওকে এখানে আনতাম না। যাই হোক, আমি ওর পাশে বসে ঠান্ডা জলে ভেজা কাপড় ওর কপালে রাখলাম যাতে জ্বরটা কমে যায়। কিছুক্ষণ পর ওর অবস্থা একটু ভালো হলো, কিন্তু আমাকে নিজের কাছে দেখে সে ভয়ে কাঁপতে লাগল। আমি ওর চুলে হাত বুলিয়ে শান্ত স্বরে বললাম, আমি সব কিছু বুঝে গেছি মোহন। আমার স্বামী রাতে তোমার সঙ্গে কি করে তা আমি জানি, কিন্তু তুমি আমাকে আগে কিছু বলনি কেন? কিছুক্ষণও চুপ করে রইল, তারপর কাঁপা গলায় বলল, দিদি, আমি আপনাকে বলতে পারতাম না, কেননা যদি বলতাম তাহলে দাদা আমাকে মেরে ফেলতেন। উনি আমাকে হুমকি দিয়েছিলেন, যদি আমি আপনাকে বা কাউকে কিছু বলি তাহলে তিনি আমাকে মার্ডার করে ফেলবেন। আমি বললাম, তুমি ভয় পেও না, তোমার কেউ কিছু করতে পারবে না। শুধু একবার সত্যিটা বলো, কি হচ্ছে তোমার সঙ্গে এবং কবে থেকে এটা চলছে? যতটা পারবো আমি তোমার জন্য করব, তুমি শুধু সাহস রাখো। সে কাঁদতে কাঁদতে বলল, না দিদি, আমি বলতে পারবো না, দাদামশাই আমাকে মেরে ফেলবেন। আমি এত তাড়াতাড়ি মরতে চাই না, কেননা আমি আমাদের বাড়ির একমাত্র ভরসা। আমি না থাকলে আমার মা, ছোট ছোট ভাই বোন সব রাস্তায় চলে আসবে। আমি না থাকলে কে তাদের দায়িত্ব নেবে? তার কথা শুনে আমার চোখে জল চলে এলো আর আমি ওকে বুকে টেনে নিলাম। এরপরে ওর মাথায় হাত রেখে বললাম, তুমি ভয় পেও না, কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। আমি তোমার সঙ্গে আছি, নিজের প্রাণ দিয়ে হলেও আমি তোমাকে বাঁচাবো এবং ন্যায় বিচার পাইয়ে দেব। কিন্তু তুমি এখনই বাড়ি চলে যাও, আমি না ডাকার আগে এখানে এসো না। সে কেঁদে বলল, না দিদি, আমি যেতে পারবো না। আমি বললাম, কেন যাবে না? তুমি এখানে থাকলে তোমার বিপদ বাড়বে। সে হাউমাউ করে কেঁদে বলল, দিদি, যদি আমি এই কাজ ছেড়ে দিই তাহলে বাড়ির খরচ চলবে কিভাবে? আমি জানি দাদা সাহেব আমার সঙ্গে যা করছেন সেটা খুব খারাপ, ঈশ্বর তাকে কখনো ক্ষমা করবেন না, কিন্তু উনি আমায় সাহায্যও তো করেন, আমাকে টাকা দেন। তার কথা শুনে আমি অনেকক্ষণ চুপ করে বসে রইলাম। আমি জানতাম যদি সে এই কাজটা ছেড়ে দেয় তাহলে এত টাকার কাজ সে আর কোথাও পাবে না, কিন্তু এটাও জানতাম এই বাড়িতে থাকলে এই ছেলেটার জীবন ধ্বংস হয়ে যাবে। আমি অনেকক্ষণ ধরে চুপচাপ ওর পাশে বসে রইলাম। তারপর ধীরে ধীরে ওর দিকে তাকিয়ে বললাম,
মোহন, তুমি কি আমাকে তোমার মায়ের সঙ্গে দেখা করাতে পারবে? মানে তুমি কি আমাকে তোমার বাড়ি নিয়ে যেতে পারবে? আমার কথা শুনে সে মৃদু হেসে বলল, হ্যাঁ দিদি, অবশ্যই পারব। আমার বাড়ির দরজা আপনার জন্য সব সময় খোলা। আপনার কারণেই তো আমি এত ভালো কাজ পেয়েছি। আপনি আমার কত যত্ন নিয়েছেন, নিজের বাড়িতে জায়গা দিয়েছেন। এই উপকার আমি কোনো দিন ভুলব না। আমি স্নেহভরে ওর মাথায় হাত বুলিয়ে দিলাম, তারপর ওর সঙ্গে ওর বাড়ির দিকে রওনা দিলাম। সে খুব দরিদ্র পরিবারের ছেলে ছিল। তাদের ঘরে এমন কিছুই ছিল না যা স্বাচ্ছন্দ্যের ছোঁয়া দেয়। আমি নিঃশব্দে গিয়ে ওদের বারান্দায় রাখা পুরনো একটা খাটিয়ায় বসলাম। ওদের বাড়িটা ছিল খুবই পুরনো ধাঁচের, মাটির দেয়াল, খড়ের ছাউনি দেওয়া কাঁচা ঘর। ঘরে ছিল দুটো ছোট বোন, এক ছোট ভাই আর এক বৃদ্ধা অসুস্থ মা। কিছুক্ষণ পরে যখন ওর মা ঘর থেকে বেরিয়ে উঠোনে এলেন, তখন ছেলেকে দেখে বুকে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন। কিন্তু পরক্ষণেই ছেলের গরম শরীর টের পেয়ে ভয় পেয়ে বললেন, বাবা, তোর কি হয়েছে? এত দুর্বল হয়ে গেছিস কেন? শরীরে এই দাগগুলো কিসের? তিনি এক নিঃশ্বাসে এত প্রশ্ন করছিলেন যে থামতেই পারছিলেন না। মোহন মায়ের হাত ধরে শান্তভাবে বলল, মা, তুমি চিন্তা করো না, আমি ঠিক আছি। দেখো তো কে এসেছে? আমি আমার মালকিন দিদিকে নিয়ে এসেছি। তার কথা শুনে মোহনের মা আমার দিকে তাকালেন। তারপর তিনি এগিয়ে এসে আমাকে নমস্কার করে বললেন, মালকিন, মাফ করবেন, আমি আপনাকে চিনতে পারিনি। তারপরে মেয়েকে ডেকে তাড়াতাড়ি ঠান্ডা জল আনতে বললেন। মালকিন, আপনি ভালো আছেন তো? আমি তাকে বসতে বললাম। আমি জানতাম আমি এখন এক বিরাট সিদ্ধান্ত নিয়ে নিজের স্বামীর বিরুদ্ধে দাঁড়াতে যাচ্ছি, নিজের হাতে নিজের সংসার ভেঙে ফেলতে চলেছি। কিন্তু আমি জানতাম একজন মানুষ হিসেবে আমার কর্তব্য হল এই নিরপরাধ ছেলেটার পাশে দাঁড়ানো। আমি একজন মানুষ, আর একজন মানুষ হিসেবে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা আমার দায়িত্ব। আমি কেঁপে কেঁপে মোহনের মায়ের হাত ধরে বললাম, আমি আপনার সঙ্গে একা কিছু কথা বলতে চাই। কিভাবে কথা বলবো তা ভেবে পাচ্ছিলাম না। জানতাম না তিনি কি প্রতিক্রিয়া দেখাবেন যখন জানতে পারবেন যে তার ছেলের সঙ্গে কি হচ্ছে। মোহনের মা একবার আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, সব ঠিক আছে তো? আমার ছেলে কি কোনো ভুল কাজ করে ফেলেছে? আমি মাথা নাড়ালাম এবং বললাম, না, আপনার ছেলে কোনো দোষ করেনি, শুধু দয়া করে 10 মিনিট শান্তভাবে আমার কথা শুনুন। তিনি হালকা করে মাথা নেড়ে মোহনকে এবং বাকিদেরকেও বাইরে পাঠিয়ে দিলেন। এখন ঘরে গিয়ে শুধু আমরা দুজনে বসলাম। আমি মাথা নত করে এক এক করে সব কথা তাকে বলতে শুরু করলাম। লজ্জায় আমার মাথা হেঁট হয়ে যাচ্ছিল। নিজের স্বামীর কারণে আজ আমাকে এই দরিদ্র নারীর সামনে লজ্জার সম্মুখীন হতে হচ্ছে। আমার পুরো কথা শোনার পরে তার চোখে বিস্ময়ের ছাপ দেখা গেল এবং তিনি হঠাৎ উঠে দাঁড়িয়ে বললেন, মালকিন, এসব আপনি কি বলছেন? এটা সম্ভব নয়, এটা মিথ্যে, এটা সত্য হতে পারে না। আমার ছেলের সঙ্গে এমন হচ্ছে আর আমি কিছু টেরেই পাইনি। আমি তার হাত ধরে চোখে চোখ রেখে বললাম, আমি জানি এই সব কথা আপনার জন্য কত কষ্টদায়ক। এটা আমার জন্যও ভীষণ কঠিন ছিল। এখন আমার আপনার সাহায্যের দরকার। তিনি বললেন, মালকিন, আমি আপনার সাহায্য করতে চাই এবং আমার ছেলেকে বাঁচাতে চাই, কিন্তু আপনি আমাকে বলুন আমি কিভাবে আপনার সাহায্য করব। আমি তৎক্ষণাৎ তাকে বললাম, আপনি পুলিশের কাছে যান এবং আমার স্বামীর বিরুদ্ধে অভিযোগ করুন, যাতে এই অপরাধের বিচার হয় এবং আপনার ছেলে ন্যায় পায়। এই কথা শুনে তিনি ঘাবড়ে গিয়ে বললেন, না না মালকিন, আমি পুলিশি ঝক্কিতে পড়তে চাই না। পুলিশ কখনো আমাদের মতো গরিবদের পক্ষে দাঁড়ায় না। আমি বরং ছেলেকে চাকরি থেকে সরিয়ে দিতে চাইব। তারপরে আপনার বা আপনার স্বামীর সঙ্গে আমাদের আর কোনো সম্পর্ক থাকবে না। আমি অবাক হয়ে বললাম, আপনি এসব কি বলছেন? আপনার ছেলে এত কষ্ট ভোগ করেছে আর আপনি এটা চেপে দিতে চান? যদি আপনি চুপ থাকেন তাহলে আমার স্বামী এই নির্যাতন আরও বাড়িয়ে তুলবে। আপনি যদি আপনার ছেলেকে নিজের বাড়িতে রাখেন তাহলে আমার স্বামী হয়তো আপনার ছেলের সঙ্গে না, কিন্তু অন্য কারো ছেলের সঙ্গে এইসব করতে পারে। তার চেয়ে বরং একবার পুলিশে অভিযোগ করুন, বাকিটা আমি দেখব। আপনার এবং আপনার ছেলের কোনো ক্ষতি হবে না এবং মোহনও তার মাসিক বেতন পাবে। আমার কথায় তিনি চুপ হয়ে গেলেন এবং কিছুক্ষণ পরে বললেন, ঠিক আছে, আমি এই কাজের জন্য রাজি। এরপর তিনি আমার সঙ্গে পুলিশ স্টেশনে গিয়ে আমার স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন। পুলিশ ইন্সপেক্টরও খুব বিস্মিত হলেন, কেননা আমি সাথে উপস্থিত ছিলাম। তারা বারবার আমাকে প্রশ্ন করলেন, ম্যাডাম, আপনি কি নিজে আপনার স্বামীর বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছেন? আমি বললাম, হ্যাঁ, আমি সম্পূর্ণ সচেতনভাবে আমার স্বামীর বিরুদ্ধে সাক্ষী দিচ্ছি।
আমার স্বামী ওই শিশুকে নিজের লালসার শিকার বানাচ্ছিল। আমি তা নিজের চোখে দেখেছি, তাই আমি এই ঘটনার প্রত্যক্ষদর্শী। আমাদের রিপোর্ট রেকর্ড করা হলো এবং সঙ্গে সঙ্গে মোহনকে মেডিকেল টেস্টের জন্য পাঠানো হলো। সত্যিটা ধীরে ধীরে প্রকাশ পেয়ে গেল এবং 2 দিনের মধ্যেই পুলিশ আমার স্বামীকে নিজেদের হেফাজতে নিয়ে নিল। আমার স্বামী কখনো ভাবতে পারেনি যে আমি তাকে তার অপরাধের জন্য দণ্ডিত করাতে পারি। সে ভেবেছিল নিজের সম্পদের জোরে এই নিষ্পাপ শিশুর ওপর অত্যাচার চালিয়ে যেতে পারবে আর এই শিশুটি চুপচাপ সব সহ্য করবে। আমার স্বামীর কাছে অনেক সম্পদ ছিল, কিন্তু আমাদের দেশের আইন এমন যে এত সহজে কোনো শিশুর সঙ্গে এমন কাজ করা সম্ভব নয়। এই ঘটনা শুধু আমাদের এরিয়ায় নয়, বরং পুরো শহরে ছড়িয়ে পড়ল। আমার পরিবারের লোকেরা যখন জানল যে আমি এত বড় কষ্ট সহ্য করেছি, তখন সবাই আমাকে সাপোর্ট করার জন্য এগিয়ে এলো। আমার এই সাহসিকতায় আমার পরিবার খুবই মুগ্ধ হল। কেউ আমাকে বলল না যে আমি কেন আমার স্বামীর সঙ্গে এমন করলাম। আমার স্বামী শাস্তি আর মোহন ন্যায় পেয়েছে। আমি যখন দীপকের থেকে ডিভোর্স নেওয়ার জন্য থানায় পৌঁছালাম, তখন সে শুধু এটুকুই বলল, তুমি আমার গল্প শোনোনি, তুমি আমার কাছে কখনো জিজ্ঞেস করনি যে আমি কেন এসব করছি। তুমি শুধু আমাকে অভিযুক্ত মনে করে আমার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছ। তুমি কেবল নিজে যা বুঝেছ সেই মতোই চলেছ। আমি তোমাকে কখনো ক্ষমা করব না। সে এসব বলার পরে আমি শুধু এটুকুই বলেছিলাম যে তোমার গল্প শোনার কোনো আগ্রহ আমার নেই। তুমি একজন অপরাধী, আর অপরাধীর মানুষের ক্ষমা পাওয়ার অধিকার নেই। কিন্তু সে আমার সামনে বসে 2 হাত জোর করে ক্ষমা চাইতে লাগল এবং বলল, আমাকে ক্ষমা করে দাও আর আমাকে শাস্তির হাত থেকে বাঁচাও। তুমি চাইলে এখনও আমাকে বাঁচিয়ে দিতে পারো। আমি বললাম, না, আমি তোমাকে বাঁচাবো না। আমার এই কথা এসে বেশ কিছুক্ষণ নীরব হয়ে গেছিল। তারপরে মাথা নত করে বলতে শুরু করল, আমি 15 বছর বয়সে এই নোংরা জগতের অংশ হয়ে গিয়েছিলাম। মা বাবার মৃত্যুর পর আমার দাদা আমাকে হোস্টেলে পড়াশোনার জন্য পাঠিয়েছিল। হোস্টেলে যাওয়ার পর তারা আমার কোনো খোঁজই নেয়নি। সেখানেই খারাপ কিছু ছেলেদের সঙ্গে আমার বন্ধুত্ব হয়ে যায়। তারা এই কাজগুলো করত, আর আমি প্রথম বিরোধিতা করতাম, কিন্তু ধীরে ধীরে আমিও আসক্ত হয়ে পড়ি এবং এই কাজটা আমার জীবনের অঙ্গ হয়ে যায়। বিয়ের আগে আমি এই কাজটা খুব সহজেই করতাম, কেউ কিছু টেরও পেত না। আমি দাদা বৌদিকে বিয়ে করব না বলে অনেকবার বলেছিলাম, কিন্তু কোনো লাভ হলো না। তারা আমার কথা শুনল না এবং তোমার সঙ্গে বিয়ে দিয়ে দিল। তোমার সঙ্গে বিয়ের পরেও আমি নিজের মধ্যে খুশি পাইনি। শুরুতে তোমার সাথে আমি ভালোবাসার অভিনয় করতাম, কিন্তু পরে আমি ক্লান্ত হয়ে পড়ি, কেননা তুমি আমাকে সন্তুষ্ট করতে পারতে না। তোমার কাছ থেকে আমি কখনো শান্তি পাইনি, তাই বাড়ির বাইরে গিয়ে আবারও সেই কাজটা করতে শুরু করেছিলাম। তাই তোমার থেকে দূরে দূরে থাকতাম। কিন্তু যখন আমি মোহনকে দেখলাম, তখন মনে হলো আর বাড়ির বাইরে যাওয়ার দরকার নেই। শিকার তো এখন বাড়িতেই আছে, আর আমি মোহনের সঙ্গে এইসব শুরু করে ফেলি। কিন্তু আমি কি করতাম, আমি নিজেকে সামলাতে পারতাম না। এতটাই বলেই আমার স্বামী চুপ করে গেল। আমার অন্তরে তখন একটা ইচ্ছা হচ্ছিল যে আমি আমার স্বামীর গলা চেপে দম বন্ধ করে দেই, কেননা সে কত সহজে এইসব কথা বলে দিল যে সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না। আমি তার দিকে তাকিয়ে বললাম, তোমার কারণে একটা ছোট ছেলের ভবিষ্যৎ নষ্ট হল। সে সামনে কি কি পরিস্থিতির মধ্যে যাবে আমি জানি না। তোমার কারণে তার শৈশবে কালো ছাপ পড়ে গেল। আমি ওপরওয়ালার কাছে ওর জন্য প্রার্থনা করব যে মালিক হিসেবে কেউ যেন এমন একজন মানুষকে না পায়, আর কোনো নারীকে যেন জীবনে এমন পাত্রের মুখ না দেখতে হয়। ঠিক 1 সপ্তাহ পরে থানা থেকে খবর এলো যে আমার স্বামী জেলের ভেতরে আত্মহত্যা করেছে। আমার চোখ থেকে 1 ফোঁটা অশ্রুও ঝরেনি, কারণ এমন লোকের জন্য কাঁদা আমার কাছে পাপের মতো মনে হয়। এখন আমি বাবার বাড়িতে থাকি, আর আমার স্বামীর বাড়ি আমি ভাড়ায় দিয়ে দিয়েছি। সেই ভাড়ার টাকা আমি মোহনের পরিবারের কাছে পাঠিয়ে দিই। মোহন বলে, দিদি, আপনি আমার জন্য যা করেছেন আমি একদিন সেটা শোধ করে দেব। আমি নিজের পায়ে দাঁড়াবো এবং নিজের শ্রম দিয়ে উপার্জন করব। বন্ধুরা, আশা করি আমাদের গল্প আপনাদের ভালো লেগেছে। যদি গল্পটি ভালো লাগে, ভিডিওটি লাইক করে পাশে থাকুন। ধন্যবাদ।